হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আপনি দয়া করে কক্ষ ত্যাগ করুন আফিম। আমি একা থাকতে চাইছি। নিজের কান্না যথাসাধ্য আটকাবার চেষ্টা করে শান্ত কণ্ঠে কথাটি বলে নাফিয়া। অবাধ্য অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে তার। আফিম অসহায় দৃষ্টিতে কিছুটা সময় নাফিয়ার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে নাফিয়ার দিকে এগিয়ে আসতে আরম্ভ করে। নাফিয়ার একদম কাছে এসে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে নাফিয়ার গাল বেয়ে পড়া চোখের অশ্রু স্পর্শ করে আফিম চোখের পানি মুছে দিয়ে নাফিয়াকে এক টানে নিজের বুকে নিয়ে এসে বলে ওঠে, তুমি একা নও, তাই একা ছাড়ার প্রশ্নই ওঠে না। কথাটি বলে একটু থামে আফিম। নাফিয়াকে বুকের মাঝে আঁকড়ে ধরে নিজের চোখ জোড়া বুজে বলে ওঠে, তোমাকে শক্ত হতে হবে মিসেস আফিম ইবনান। এ রোগের আতঙ্কে ভেঙে পড়া চলবে না, বরং সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমি আছি তো প্রতিটি কদমে তোমার ঢাল হয়ে। আফিমের বুকের সাথে লেপ্টে নিজের ভেতরের অনুভূতিগুলোকে অশ্রুরূপে বিসর্জন দিয়ে নিজের ভেতরের কষ্টটাকে কিছুটা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নাফিয়া। অনেকটা সময় এভাবেই চলার পর ধীরে ধীরে আফিমের বুক হতে মাথা উঠায় সে। মৃদু স্বরে বলে ওঠে, এ রোগ আমার সৌন্দর্য কেড়ে নিবে আফিম। পারবে না। এমনটি আপনি আমার মন রাখতে বলছেন, কিন্তু সত্যিটা এটাই। নাফিয়ার কথায় তাকে নিজের বাহুবন্ধনী হতে মুক্ত করে তার গাল আলতো করে দুহাতের মাঝে নিয়ে আফিম বলে ওঠে, তোমার সৌন্দর্য, তোমার ভাষা মায়াবী এই চোখ জোড়ায়, খাড়া এই নাকটিতে এবং এই মুগ্ধ করা ঠোঁটে যা প্রথম দেখাতেই আমাকে ঘায়েল করেছিল। সেই সাথে তোমার সবথেকে বড় সৌন্দর্য তোমার মানসিকতা, চিন্তাধারা এবং চারিত্রিক বৈশিষ্ট্য যা প্রতিনিয়ত আমায় মুগ্ধ করে। এসবের মাঝে শরীরের সৌন্দর্য তো আকর্ষণ মাত্র, যা সময়ের সাথে সাথে শেষ হয়েই যায়। কান্নার বেগ বৃদ্ধি করে নাফিয়া বলে ওঠে, আপনি শুধুমাত্র আমার কষ্ট লাঘব করবার জন্যেই এগুলো বলছেন আফিম। কিন্তু একটি মেয়ের শারীরিক সৌন্দর্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। যে ব্যক্তিত্বের মুগ্ধতায় আটকে যায় তার কাছে রূপ মূল্যহীন। আমি তোমাতে মুগ্ধ মিসেস আফিম ইবনান, তোমার রূপে নই। তাই তোমার শারীরিক সৌন্দর্য আমার কাছে গুরুত্বহীন। আপনি আমার সাথে সুখী থাকবেন না আফিম। তোমার উপস্থিতিই আমার সুখ। রাতে আমার বুকে তোমার অস্তিত্ব অনুভব করাটা আমার সুখ। অফিসের কাজ বেশি হলে রাত জেগে যখন কাজ করতে হয়, তখন তুমিও রাত জেগে কাজে আমার সাহায্য করো। সে সময় তোমার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে। কাজের ফাঁকে ফাঁকে তোমার সেই রূপ দেখাটা আমার সুখ। বিষণ্ণ হয়ে কোথাও বসলেই যখন এক কাপ কফি হাতে আমায় কোম্পানি দিতে হুট করেই চলে আসো, সেই সময়টুকু আমার সুখ। কাজের চাপে মাথা ব্যথা করলে যখন কিছু বলে উঠার আগেই কপালে তোমার হাতের স্পর্শ পাই, ঠিক ওইটাই আমার সুখ। মাঝ রাতে স্লো মিউজিকে যখন ড্যান্স করার ইচ্ছে হয়, তখন তোমার সঙ্গটাই আমার সুখ। এমন আরও অসংখ্য সুখ শুধু তুমিই আমায় দিতে সক্ষম মিসেস আফিম ইবনান। কান্নার বেগ কমার জায়গায় আরও বেড়ে গেল নাফিয়ার। অসংখ্য অনুভূতিরা তার মনে এসে জায়গা করে নিচ্ছে। আফিমের উচ্চারিত প্রতিটি শব্দে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে তার। এতটা ভালোবাসা সে তার স্বামী হতে পাবে তা ভাবনাতীত ছিল তার। কিন্তু সে এটিও কোনোভাবে ভুলে যেতে পারছে না যে তার এ শারীরিক ত্রুটি কোনো সামান্য বিষয় নয়। সারা জীবন নারীত্বে এ ত্রুটি নিয়েই কাটবে তার। এ ত্রুটি নিয়ে সে কোনো ক্রমেই আফিমের যোগ্য নয়। তবে আফিম কেন থাকবে তার সাথে? আফিমের মতো এত সুন্দর ছেলে চাইলেই কোনো আগুন সুন্দরী মেয়েকে বউ বানিয়ে আনতে পারে, তাহলে আফিম কেন সারাটি নিজের জীবন তার সাথে কাটিয়ে সমঝোতা করে যাবে? এখন হয়তো আফিম আবেগের বশে এসব বলছে, কিন্তু কদিন পর হয়তো এই আবেগটা আর থাকবে না। তখন হয়তো সে নিজের জন্য সুন্দর কোনো মেয়েকেই বাছাই করে নিবে। ঠিক তখন কোথায় যাবে নাফিয়া? কিভাবে মেনে নিবে সে সবটা? তখনের পাওয়া কষ্টটার থেকে এখনই আফিমকে ছেড়ে দেওয়াটি উত্তম নয় কি? অল্প সময়ের মাঝেই অনেকটা ভেবে নাফিয়া অশ্রুসিক্ত নয়নে আফিমের চোখে চোখ রেখে বলে ওঠে, এসব আবেগে বলছেন আপনি? আমার উপর দয়া হচ্ছে আপনার, সেজন্য বলছেন? আমার অপারেশনের পর আমি কুৎসিত হয়ে যাব। তার আগেই আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করুন। কথাটি শোনা মাত্রই যেন আফিমের মাথায় রক্ত উঠে গেল। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া বুজে নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সে। মুহূর্তেই ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করছে তার। আফিমের এমন রাগ ১-০ মাসে এই প্রথম দেখল নাফিয়া। ভীষণ ভয় লাগছে তার আফিমের এমন রূপে।
কথাটি বলা যে কতটা ভুল হয়েছে তা এখন বুঝতে পারছে নাফিয়া। কিন্তু তার কাছে তো কথাটি সঠিকই মনে হচ্ছে। নাফিয়ার মানসিক অবস্থার কথাটি ভেবে কিছুটা সময় নিয়ে আফিম নিজেকে শান্ত করার চেষ্টা করে। কিছুটা সময় চোখ বুজে থাকবার পর নিজের রাগটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল সে। অতঃপর চোখ মেলে নাফিয়ার দিকে তাকিয়ে সে বলে ওঠে, একবার বলেছ, কিন্তু দ্বিতীয়বার সম্পর্ক ছিন্ন করার কথা মাথায় আনলেও মেরে এখানেই পুঁতে রেখে দিব। আফিম ইবনানের রাগ সম্বন্ধে তুমি এখনও অবগত নও। কথা বলার সময় আফিমের কণ্ঠস্বর ও লাল হওয়া চোখজোড়া দেখে ভয়ে মাথা নুইয়ে নেয় নাফিয়া। আখির জল যেন আজ তার ফুরুচ্ছেই না। আফিম কিছুটা সময় ক্রন্দনরত নাফিয়ার দিকে তাকিয়ে থাকে। নাফিয়ার চোখের অশ্রুগুলো আফিমের হৃদয়কে পোড়াচ্ছে ভীষণ। না পারছে শীতে আর না পারছে কষ্টটা দূর করতে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে তার। অসহায় দৃষ্টিতে কিছুটা সময় নাফিয়াকে দেখে নিয়ে আলতো পায়ে নাফিয়ার কাছে গিয়ে অনতিবিলম্বে নাফিয়াকে নিজের বুকে টেনে নেয় আফিম। মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তুমি বড্ড বেশি ভেবে এ বিষয়টিকে বড় বানিয়ে বেশি কষ্ট পাচ্ছ। তুমি আমার অর্ধাঙ্গিনী মিসেস আফিম ইবনান, অর্থাৎ আমার অর্ধেক অংশ। এখন আমার ডান হাতের একটি আঙুলে যদি কোনো ত্রুটি হয় তাহলে কি আমি আমার পুরো ডান পাশটিই কেটে নিজের থেকে আলাদা করে ফেলব? আর যদি এমনটি করি তাহলে আমি বেঁচে থাকতে পারব না। ঠিক তেমনি মিসেস আফিম ইবনানকে ছাড়া আফিম ইবনান বাঁচতে পারবে না। তুমি আমার কাছে এখন যেমন সুন্দর, মৃত্যুর আগ পর্যন্ত ঠিক এমন সুন্দরই থাকবে। আবেগাপ্লুত হয়ে আফিমকে শক্ত করে জড়িয়ে ধরে নাফিয়া। একদিকে আফিমের মুখ হতে উচ্চারিত শব্দগুলো তাকে সুখানুভূতি দিচ্ছে, ভরসা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে, ঠিক তেমনি তার রোগটিকেও সে ভুলতে পারছে না। কিন্তু এই মুহূর্তে সে এই রোগটি সম্পূর্ণরূপে ভুলে যেতে চাইছে। কারণ আফিমের হৃৎস্পন্দনে সে নিজের জন্য এতটা ভালোবাসা খুঁজে পাচ্ছে যে পুরো দুনিয়াটা তার মিছে মনে হচ্ছে, এসব রোগ অতি তুচ্ছ মনে হচ্ছে। আফিমের দাদির কক্ষে পাতানো সোফায় নাফিয়ার প্রেসক্রিপশন হাতে নিয়ে বসে আছেন সানিয়া বেগম। সম্পূর্ণ প্রেসক্রিপশনে চোখ বুলিয়ে নেবার পর তার আর বুঝতে বাকি রয় না রোগটির বিষয়ে। তিনি এখন এও বুঝতে পারছেন যে তখন নাফিয়ার ওমন দৌড়ে নিজের কক্ষের উদ্দেশ্যে গমন করার কারণ কি ছিল। সানিয়া বেগম একটি দীর্ঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আম্মা, একটি বিষয় আপনাকে জানাতে চাইছি। নাফিয়ার বিষয়ে? জিবি, বেশ দুশ্চিন্তা হচ্ছে বৌমা। বলতো কি হলো মেয়েটার? অমন কাঁদছিল কেন? আর ওভাবে দৌড়ে কক্ষেও বা গেল কেন? ভীষণ মন খারাপ নিয়ে মৃদুস্বরে সানিয়া বেগম বলে ওঠে, নাফিয়ার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলে ধারণা করছে ডাক্তার। কি বলো? এ রোগের চিকিৎসা কি? এ রোগ শরীরে কতটা ছড়িয়ে পড়েছে সেটির উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। নাফিয়ার হয়তো অপারেশন করতে হবে। হয় টিউমারটি কেটে ফেললেই রেহাই মিলবে, না হয় যে পাশে টিউমার হয়েছে সে পাশটি পুরোটাই কেটে ফেলতে হবে। কি? যদি এমনটিই হয় তবে কি এমন একটি ত্রুটিপূর্ণ মেয়ের সাথেই সারাটি জীবন কাটাবে আমাদের আফিম?